फिर निजी फेरो एलॉय फैक्ट्री में पिघला हुआ लोहा भर जाने से 9 मजदूर झुलस गए। ये घटना शनिवार की रात बांकुड़ा के बरजोड़ा ब्लॉक के घुटगड़िया शिल्पांचल इलाके के एक निजी फेरो मिश्र धातु कारखाने में हुई। घटना में घायल हुए 9 श्रमिकों को पहले बरजोड़ा सुपर स्पेशलिटी अस्पताल ले जाया गया। घायलों में से 8 की स्थिति गंभीर होने के कारण उन्हें दुर्गापुर के एक निजी अस्पताल में ले जाया गया। कुछ साल पहले बांकुड़ा के बरजोड़ा में एक निजी फेरो मिश्र धातु कारखाना में 10 कर्मचारी घायल हो गए थे। कुछ साल पहले बांकुड़ा के बरजोड़ा में एक निजी फेरो मिश्र धातु कारखाने में 10 कर्मचारी घायल हो गए थे जब पिघला हुआ लोहा भट्टी से इसी तरह फैल गया था। उस घटना के बाद फिर एक अन्य फेरो मिश्र धातु कारखाने में इसी तरह की दुर्घटना में 9 कर्मचारी घायल हो गए। घुटगड़िया औद्योगिक इलाके में एक के बाद एक फैक्ट्रियों में बार बार ऐसे हादसे होने से श्रमिकों की सुरक्षा का मुद्दा सवालों के घेरे में आ गया है। उस दिन दुर्घटना के बाद बरजोड़ा विधायक आलोक मुखर्जी बरजोड़ा सुपर स्पेशलिटी अस्पताल पहुंचे। उन्होंने घायल श्रमिकों के इलाज की निगरानी की। उन्होंने आए दिन होने वाले ऐसे हादसों को ध्यान में रखते हुए हर फैक्ट्री में पर्याप्त पानी और एम्बुलेंस रखने का अनुरोध किया। बरजोड़ा थाना एलाकाय घुटगड़िया একটি স্টিল পার্কে ওখানে একটি অর্জন দাস সন্স অ্যান্ড প্রাইভেট লিমিটেড যে কারখানা, এটি একটি লৌহ গলিত কারখানা যা বার তৈরি হয়। সেই তরল যে লোহা, সেই তরল লোহা ভাটির থেকে ঝলসে যায়। সেই ঝলসে যাওয়ার ফলে ওখানে হঠাৎ করে আমরা খবর পাই যে আমাদের বেশ কিছু শ্রমিক ওখানে আহত হয়। আমরা সাথে সাথে খবর পাই যে ওখানে মানে ভাটি বাস্ট হয়ে গেছে এবং আগুন লেগে গেছে। আমরা সাথে সাথে আমাদের লোকাল ফায়ারের গাড়ির ব্যবস্থা করে দিই এবং বাইরের থেকে অ্যাম্বুলেন্স সহ বা লোকালের যে সমস্ত গাড়ি রয়েছে তাদেরকেও খবর দিয়ে সাথে সাথে শ্রমিকদেরকে হাসপাতালে আনার ব্যবস্থা করি। সেখানে থেকে দেখা গেল যে 9 জন মতো এই তরল যে লোহা, সেই তরল লোহাতে ঝলসে যায়। এই ঝলসে যাওয়ার পর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয়। চিকিৎসা করানোর পর 8 জনকে আমরা বিবেকানন্দ হাসপাতালে পাঠিয়ে দিই এবং একজন এখনও পর্যন্ত বরজোড়া সুপার ফিজিতে রয়েছে। ওনার সকলেরই সুস্থতা কামনাকারী। তবে আমি এই বিষয়ে বলবো যে মালিকের এই বিষয়ে কোনো কর্ণপাত নেই। আমরা বারবার বলেছি যে আপনার কোনো রকমের দুর্ঘটনা ঘটে। আজকে বরজোড়া ব্লকের ঘুটগড়িয়া অঞ্চলে অর্জন দাস যে ফ্যাক্টরিটি রয়েছে ফেরো অর্জন দাস অ্যান্ড সন্স, 6:45 নাগাদ যে লেবার ভাইরা ভাটিতে কাজ করেন, আমাদের লোকাল ছেলেরা কাজ করেন, ভাটিতে উদ্বৃত্ত যে গরম লোহা সেটা পড়ে যায়। তাতে 8 থেকে 9 জন সিরিয়াস অবস্থা। হাসপাতালে আমরা নিয়ে যাই। নিয়ে গিয়ে আমরা সেখানে ডাক্তারবাবুর প্রাথমিক চিকিৎসা করা হয়। এরপর সকলের সহযোগিতায়, প্রশাসনের সহযোগিতায়, থানার সহযোগিতায়, হাসপাতালের সহযোগিতায় আমরা তাদের বিবেকানন্দ হাসপাতাল বা অন্যান্য আরও উন্নত মানের হাসপাতালের কর্তৃপক্ষকে ট্রিটমেন্টের জন্য আমরা তাদের নির্দেশ দিই বা অনুরোধ করি। তারা দেন ইন্ডিয়ার বিবেকানন্দ হাসপাতালে তারা নিয়ে গেছে। আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করি এবং আমরা ফ্যাক্টরি ম্যানেজমেন্টকে সরকারি বরজোড়া শিল্পাঞ্চলে বারবার এই দুর্ঘটনা ঘটেই চলেছে। শ্রমিকরা বারবার ধরে গুরুতর আহত এবং নিহত হচ্ছে। একাধিক কারখানাতে এই ধরনের ঘটনা ঘটছে। আজকেও তার ব্যতিক্রম ঘটেনি। একটি বরজোড়া বেসরকারি কারখানায় ভাটি বাস্ট হওয়ার ফলে শ্রমিকরা গুরুতরভাবে আহত হয়েছেন এবং এইখানে দেখা যাচ্ছে যে কারখানা কর্তৃপক্ষের উদাসীনতা এবং তাদের নিরাপত্তার অভাব রয়েছে শ্রমিকদের ক্ষেত্রে, তার ফলে এই দুর্ঘটনা ঘটছে। এবং এর সঙ্গে তৃণমূলের শাসক দলের নেতানেত্রীরা ওতপ্রোতভাবে জড়িয়ে তারা সেখানকার তোলাতুলার রাজনীতি করছে, শ্রমিক নিরাপত্তার কথা ভাবছে না। আমরা প্রশাসনকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারবার জানানো সত্ত্বেও কোনো রকম সদুত্তর পাইনি এবং শ্রমিক নিরাপত্তার কথা এখানে কোনোরূপ ভাবা হচ্ছে না। শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে যাতে আলোকপাত করা হয় তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দাবি জানাচ্ছি এবং যে সমস্ত শ্রমিকরা আহত হয়েছেন তাদের সঠিক ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি। সোমনাথ কর, ভারতীয় জনতা পার্টি। बांकुड़ा से अनूप रॉय की रिपोर्ट, PBTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। बेंगलोर हॉस्टल से कांगसा निवासी नर्सिंग छात्रा का शव बरामद। रात के करीब 2:30 बजे हैं। शुक्रवार की रात एक फोन कॉल के बाद कांगसा के गोपालपुर के सत्यनारायण गांव के रहने वाले देवाशीष मंडल की एक लौती बेटी फूट फूट कर रोने लगी। 21 साल की दिया मंडल 2 साल पहले उन्हें नर्सिंग की पढ़ाई के लिए बेंगलोर के मदर टेरेसा ग्रुप ऑफ इंस्टीट्यूशन में भर्ती कराया गया था।
वहाँ पर वो नर्सिंग की पढ़ाई करती थी। उसी कॉलेज के उनके एक सहपाठी ने दिया के घर पर फ़ोन करके उनके पापा को उनकी मौत की खबर दी। दिया के पिता देवाशीष मंडल ने कहा कि उनकी बेटी बहुत शांत स्वभाव की थी। उनकी बेटी की एक सहपाठी ने फ़ोन कर हॉस्टल के कमरे से दिया का लटका हुआ शव बरामद होने की जानकारी दी। वही खबर सुनने के बाद उनका पूरा परिवार रोने लगा। उन्होंने बताया कि उन्होंने अपनी बेटी को कुक का काम करने के बाद बेंगलोर में पढ़ने के लिए भेजा था, क्योंकि उनकी बेटी स्थापित होना चाहती थी। शव को शनिवार सुबह वापस कांकसा लाया गया। उन्होंने बताया कि एक युवक उन्हें बहुत परेशान करता था। ये बात उन्हें दिया के सहपाठियों से पता चली। मौत के पीछे आत्महत्या है, कोई और वजह है, इसे लेकर काफ़ी असामंजस्य स्थिति पैदा हो गई है। কি মনে হচ্ছে? আমরা শুনুন, আমরা এখন ফ্যামিলিতে আমাদের যত লোক আছে, আমাদের ভাই বোন, আমাদের ভাগ্নি, হ্যাঁ, আমাদের ভাগ্নি মারা গেছে, মানে সব শোকার্ত, কেউ কোনো কথা বলতে পারছে না সেইভাবে। দিদির অবস্থা তো খুবই খারাপ। দিদি তো কখন এসেছিল ফোন আপনাদের কাছে? ফোন এসেছিলো আমাদের কাছে ওই 7টা 10-15 এরকম সময় আমাদের কাছে ফোন এসেছিল। তার আগে আমরা তো জানি না এই সমস্ত ঘটনা কিছু। এই দিদি বলছে যে আমার সঙ্গে দিয়ার যে এই ঘটনার ফোন এসছে তার 10 মিনিট আগে আমার সঙ্গে কথা বললো দিয়া, যে খুব ভালো কথাবার্তা হলো, কোনো তাতে অসঙ্গতি কোনো ছিল না, যে খারাপ কোনো উদ্দেশ্য বা ওর মনে কোনো টেনশন সে ধরনের কোনো ছিল না। তারপরে এই ধরনের ঘটনা কি করে ঘটে যায়, হ্যাঁ, এই নিয়ে আমরা খুব একটা চিন্তার মধ্যে আছি। মানে যে ঘটনাটা অ্যাকচুয়ালি যে কী ঘটেছে আমরা এখনও পর্যন্ত কিছু বুঝতে পারছি না। কোনো আর্থিকভাবে কোনো অনটন বা কেউ কোনো চাপ মানসিক আর্থিক অনটন বলতে একটু টাকা পয়সার প্রবলেম ছিল, কিন্তু ওর দিক দিয়ে ও যে পড়াশোনা করতো ওর ওই ধরনের প্রেশার ছিল না। মানে ওর বাবারও পয়সা কড়ির দিক দিয়ে একটু ছিল, কিন্তু যে নার্সিং ট্রেনিং করাতো ওর কোনো দিক দিয়ে কোনো পয়সা কড়িতে কোনো অসুবিধা ছিল না। আমরা সব দিক দিয়ে ব্যবস্থা করে আমরা ওকে ঠিক জায়গাতে রেখেছিলাম। কিন্তু এই ধরনের প্রবলেম থাকলে তো আমাদের জানাবে, বা কোনো রকম কোনো অসুবিধা থাকলে তো আমাদের জানাবে। আরেকটা বলছে কোনো রাহুল বলে একটা ছেলে নাকি ওকে দীর্ঘদিন শুনুন, আমরা হই মামা, এবার আমরা তো ধরুন ভাগ্নির বয়সও আমাদের খুব বেশি না, এবার আমরা সেই ধরনের কিছু আমরা জানি না। এবার ও হয়তো মা জানতে পারে। ঠিক, কি চাইছেন যে পূর্ণাঙ্গ তদন্ত? একটা তদন্ত তো অবশ্যই হওয়া উচিত, কারণ আমরা এত দূর থেকে আমরা কিছুই আমরা কাছে গিয়ে জানতে পারছি না। হ্যাঁ, তদন্ত তো হওয়া উচিত, কারণ এইভাবে নাহলে বাংলার মেয়েরা এইভাবে বাইরে গিয়ে যে পড়াশোনা করবে, আজকে আমার ভাগ্নি হয়েছে, কালকে আরেকজনের মেয়ে হবে, কারো ভাগ্নি হবে, কারো দিদি হবে, এইভাবে মানে আমরা দিশাহারা হয়ে আছি। ঠিক আছে, হ্যাঁ। আপনার নামটা? আমার নাম জগন্নাথ রায়, আমি ছোট মামা। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PVTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। जटेश्वर में रथ यात्रा धूमधाम से निकाली जाएगी। फालकाटा ब्लॉक के जटेश्वर वासी इस बार भी रथ यात्रा में हिस्सा लेने के लिए बेकरार दिख रहे हैं। रविवार को फालकाटा में जटेश्वर मंदिर से भगवान जगन्नाथ से रथ से यात्रा पर निकलेंगे। आपको बता दें कि रथ यात्रा केंद्रित करते हुए जटेश्वर बाजार क्षेत्र में एक रथ मेला आयोजित किया जाता है। मालूम हो कि हर साल जटेश्वर रथ यात्रा के आसपास फालकाटा ब्लॉक के विभिन्न हिस्सों से कई श्रद्धालु रथ की रस्सी खींचने के लिए आते हैं। रथ यात्रा के आसपास मेला में भारी भीड़ उमड़ती है। जटेश्वर में रथ यात्रा हर्षोल्लास के साथ मनाई जाती है। আজকে আপনারা সবাই জানেন যে আজকে রথযাত্রা উৎসব। আগামী 22 দিন আগে আমাদের স্থানযাত্রা শুরু হয়েছিল। সেদিন থেকে আমাদের মানে মন্দিরে এই বাবা জগন্নাথকে আমাদের কেন্দ্র করে আমাদের প্রতিদিন সন্ধ্যাবেলায় আরতি হয় আর কি। মানে খুব ভালো লাগে আর কি। অত্র এলাকার প্রতি সব ভক্তবৃন্দরা আসে আর কি। আজকে বিকেল ঠিক 4:30টার সময় বাবা জগন্নাথ মাসিবের উদ্দেশ্যে আমরা নিয়ে যাব। 4:30টার সময় প্রথম রশি টান করবে। আমরা এখান থেকে বেরিয়ে সবাই আমরা আমাদের যে হসপিটাল বা জগন্নাথ রায় রয়েছে আর কি, সেই বাড়িতে আমরা বিকেল 4:30টার সময় যাবো আর কি। এবং 7 দিন পরে আমরা পুনরায় আবার আমাদের এই মন্দিরে বাবাকে নিয়ে আসবো। আজকে সকাল থেকে তো বিশেষ পুজোর আয়োজন করা হয়। হ্যাঁ, আজকে আমাদের সকাল থেকে বিশেষ পুজোর আয়োজন করা হয় এবং অত্র এলাকার প্রচুর মানুষ, আপনারা জানেন জগন্নাথ দেবের প্রসাদ, প্রচুর মানুষের প্রসাদের ডিমান্ড থাকে। আমরা সবার জন্যই প্রসাদের ব্যবস্থা মানে করি আর কি। এবং আপনারা দেখছেন যে আমরা কি আটকার মতো ব্যবস্থা করি, স্পেশাল ভোগ আর কি। যারা চায় আমরা তাদেরকে সবাইকে দেওয়ার চেষ্টা করি এবং যত ভক্তবৃন্দ আসবে সবার জন্য আমরা খিচুড়ি আয়োজন আমরা কিন্তু করেছি। আপনার নাম? আমার নাম দেবজিৎ পাল, আমি মন্দির কমিটির সম্পাদক। ब्यूरो रिपोर्ट, PVTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। उत्तर बंगाल में लगातार बारिश हो रही है। बारिश के कारण जलपाईगुड़ी के कई वार्डों में जल जमा हो गया है। लोगों को काफ़ी परेशानी और दिक्कतों का सामना करना पड़ रहा है।
वो अपने घरों में खाना तक नहीं बना पा रहे हैं। हालांकि ये अच्छी बात है कि तृणमूल छात्र परिषद और भाजपा के कार्यकर्ता उनकी मदद के लिए आगे आए हैं। मानवीय आधार पर उनके द्वारा खाना बनाकर 25 नंबर वार्ड के निवासियों को पहुंचाया जा रहा है। इस बीच प्रशासन और नगर पालिका के द्वारा कोई सहायता नहीं मिलने से लोगों में नाराजगी बढ़ रही है। लोगों का कहना है कि इलाके में कई दिनों से जल जमा हुआ है, लेकिन प्रशासन के द्वारा कोई खोज खबर नहीं ली जा रही है। 25 नंबर वार्ड के निवासियों का कहना है कि जल निकासी की व्यवस्था नहीं रहने के कारण उनको इस दुर्भाग्य से गुजरना पड़ रहा है और ड्रेन की सिस्टम सही हो इस प्रकार उनके घरों में जल नहीं होता। उनको इस तरह की परेशानियों का सामना नहीं करना पड़ता। কি খেলেন দিদি কালকে থেকে কি অবস্থা রয়েছে এখন? আর ঘর ভর্তি তো জল, চকি টুকি ডুবে গেছে। আচ্ছা, অবস্থা খুবই খারাপ, অনেকের ঘর বাড়ি ডুবে গেছে। আপনার? ওরা আমারও তো ঘর ডুবে গেছে, এখন ওই যে রাস্তায় উঠে আসি। রান্না বাড়া তো ওই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাড়াচ্ছি, এখানে খিচুড়ি হচ্ছে, খিচুড়ি খাওয়া হয়েছে, এখনও খাবার হচ্ছে, কখন খাওয়ার হয় এখন 1:30 বাজতে। কালকে রাতে কি খেয়েছিলেন? রাতে খিচুড়ি আর ঘ্যাট করছিল একটা। এখন তো 12টা বাজতে চলে, এখন কি খেলেন? এখন ওই যে রান্না হচ্ছে, এখন খাওয়া হয় নাই, আমরা ওই যে পুরি তরকারি কিনে টেনে খাইলাম। বাচ্চাগুলো ওই পুরি তরকারি কিনে খাচ্ছে। কোনো প্রশাসন থেকে সাহায্য এখন পর্যন্ত? হ্যাঁ, প্রশাসন ওই যে ওগুলাই ওই যে খিচুড়ি টিচুড়ি করে খাওয়াচ্ছে। সকাল থেকে কিছু দেয়নি এখন? না। তবে জল নামবে কি ব্যাপার? এখন এই যে জলের পরিস্থিতি, জল কমলেই তো সবাই বাড়িতে চলে যাবে, তারপর পরিষ্কার টরিষ্কার করতে করতে সারাটা দিন যাবে। কতগুলো বাড়ি রয়েছে এখানে? তাও কতগুলো বাড়ি হবে গো? কতগুলো বাড়ি হবে এই পাড়া? 250-300 হবে। প্রচুর মানুষ তাই থাকে আছে। কত মানুষ হতে পারে তাও বাচ্চা কাচ্চা মিলে? 1000 দিয়ে 250-300 ঘরে এখন কত হবে লোকজন? 500 লোকই হবে। আপনার নাম? আমার নাম শিবানী দাস। মোটামুটি জল সমানে বাইরে চলছে, হ্যাঁ, জলের গতি এখনও কমতেছে না। এই অবস্থায় তিস্তাপাড়ের অবস্থাটা খুব একটা ভালো জায়গায় নাই। চারিদিকে জল বাড়ছে। চারিদিকে শহরে তো জল, জলপাইগুড়ি শহর, পাহাপুর মোড় থেকে আরম্ভ করে সব জায়গায় মোটামুটি এখন পর্যন্ত যা গতকাল প্রায় ডুবেই ছিল। 8টা, 8:30, 9টা পর্যন্ত জলের গতিটা একদম পাহাপুর মোড়ের রাস্তার উপর দিয়ে জল। মানে এখন এই এত বৃষ্টি হচ্ছে তাতে অসুবিধা না আপনাদের? না, ক্ষেতের ফসলের একটু অসুবিধা, সব জলের তলায় চলে গেছে। অনেক জায়গায় তো বাঁধে রিপেয়ারিং, বাঁধ ফাটল আছে, হ্যাঁ, অনেক জায়গায় কমপ্লেন নেই, মেরামত হচ্ছে। হ্যাঁ, এই যে বারে বারে জল বাড়ছে, আপনাদের কি চিন্তা? এটা তো স্বাভাবিক চিন্তা হবে, কোন সময় বন্যা হয়, এটা তো স্বাভাবিক চিন্তার একটা বিষয় আছে। ब्यूरो रिपोर्ट, PBTV न्यूज़। INTTUC नेता राजू आहलुवालिया ने आज मंत्री मलाई घटक के साथ मुलाकात की। उनके साथ बड़ी संख्या में शहर के टोटो चालक भी मौजूद थे। इस बारे में राजू आहलुवालिया ने कहा कि आज उन्होंने मंत्री से मुलाकात की और टोटो चालकों की समस्याओं को लेकर उनसे बातचीत की। बहुत जल्द से जल्द इन लोगों को रूट और ड्राइविंग लाइसेंस प्रत्येक टोटो ट्रैवल को दिया जाए। उसके साथ साथ हमारा इनसे यही आवेदन है, 10 साल 12 साल का जो बच्चा है वो टोटो ना चलाए, जिसकी उम्र नहीं हुई है, जो बालिग नहीं हुआ है, उस पर कार्रवाई हो। उसको हम लोग मना करेंगे कि वो नहीं चलाए, उनसे हाथ जोड़ेंगे। और दूसरी बात रह गई कि जो टोटो शोरूम जो टोटो बेच रहे हैं, उनसे हम यही चेतावनी आज उनको देना चाहते हैं, आप सावधान हो जाइए। बिना रूट के अगर टोटो बेचिएगा, बेरोजगारी लोगों को ठगेंगे तो आपका शोरूम में ताला बंद करेंगे। ये हमारे जितने भी टोटो चालक हैं, अकेला हुआ नहीं, मैं भी खुद साथ में रहूँगा, शोरूम में ताला बंद करूँगा, और जब तक इसका समाधान इनका रोजगार का नहीं होगा तब तक आपको व्यवस्था करने नहीं दूंगा। ये आज मैं आपके चैनल के माध्यम से अभी तो देखा जा रहा है जब पुलिस ने फाइन लगा रहा है। हाँ, तो इसका बारे में आप क्या? अभी मंत्री से बात हुई है, मौलाना से सिस्टम आला जा रहा है। सुनिए, हमारा पहला मकसद क्या है, हम शुरू से 2016 से चिल्ला रहे थे कि सबको टोटो वाला को भी ऑटो की तरह रूट मिलना चाहिए, लेकिन यहाँ पर उल्टा गंगा बह गया। शोरूम का मालिक जो है, टोटो शोरूम का मालिक, इन लोगों को प्रलोभन देके 3 लाख 3.5 लाख में टोटो बेचा, बोला तुम नंबर करो चलाओ, तुमको कहीं कोई परमिशन का जरूरत नहीं है। तो अब तो हमको उससे वही पूछना है, अगर इसका समाधान नहीं होता तो वही शोरूम में जाकर हमको पूछना है कि भैया आपने तो कहा था कि इनकी गाड़ी पकड़ेगी नहीं, सड़क पर चलेगी बेलगाम, मेरा कब चलेगी, तो कैसे इनको पकड़ रहा, फाइन हो रहा है। तो ये फाइन का रसीद हम लोग रख रहे हैं, ये शोरूम के मालिक से हम लोग अदाई करेंगे। ये हम लोग आज यहाँ बोल के जा रहे हैं, क्योंकि ये गलती उसकी है। ये जो फाइन हुआ है इसलिए कि रजिस्ट्रेशन गाड़ी है, शोरूम वाला बेचा है, तो जितना फाइन हुआ है सारा पैसा उस शोरूम के मालिक को भरना होगा। और अगर 15 दिन के अंदर तक अगर रूट की व्यवस्था नहीं होगी, बेहतर आंदोलन उतरेगा।
और जितना भी शोरूम यहाँ पर है जो इन लोगों को गुमराह करके बेचा है, शोरूम तब तक नहीं खुलेगा जब तक इनका रोजगार का व्यवस्था पक्का नहीं होता, तब तक उस पर हम लोग कड़ा कार्रवाई करेंगे और हम लोग आंदोलन जारी रखेंगे। तो अभी क्या टोटो क्या आप लोग चला रहे चलेगा? মেয়ের সঙ্গে কথা হয়েছে, আমাদের টোটোর কোনো আইনই নেই, আইন করা হচ্ছে সিএনজি জন্য, তাদেরকে ধরা হচ্ছে, তাদেরকে কিন্তু অফিসাররা শুধু আমাদেরকে হ্যারাসমেন্ট করতে, আমরা গরিব মানুষ, এত লোক আমরা রোজি রোজগার করে খাচ্ছি, আমরা কোথায় যাব? তার জন্য তো আমরা গাড়ি বন্ধ করে আমরা না খেয়ে তো বসতে পারবো না, খালি পারমিশন দিয়েছে, আপনারা চাকরি দেবেন, এত লোক পারমিশন দেওয়া হয়ে গেছে। টোটোর যে টোটোর কোনো ধরা পকড়া কিছু হবে না, যা হবে সিএনজির করা হবে। এখন আপনারা কি চাইছেন? এই যে বারবার হ্যারাসমেন্ট হচ্ছেন, এখন আপনারা হ্যাঁ ইনসাফ চাই। আমাদের যে একদম আগে আমার টাইম वेस्ट করেছে, ফাইন লাগিয়েছে, लोन लेके गाड़ी लिए, लोन कहां से भरेंगे? प्रशासन हम लोग को सपोर्ट नहीं कर रहा है। 300-400 रुपया कमाते हैं, 4-5 रुपया 2000 रुपये का फाइन हम कहाँ से भरेंगे? डेली का 400-300 का रोजगार है, 2000 का फाइन कर रहा है, कहाँ से देंगे हम लोग? बोलिए। जब टोटो लिए थे तो कुछ टोटो लिए थे, शोरूम में बोला रजिस्ट्रेशन किया हुआ है, आप लोग चलाइए, बेफिक्र चलाइए, कोई टेंशन नहीं है, आप अनलीगल नहीं है, लीगल में आप चल रहे हैं, ये बोल के टोटो हम लोग को दिए है। और अभी 2000 रुपये का फाइन? हाँ, अभी गाड़ी का कल ही मेरा चालान किया 11 बजे गैलेक्सी मोड़ के पास में 2000 का फाइन काट दिया। चित्रे का आपके पास सब कुछ कागज था? हाँ, ये चालान है, देखिए सामने। आपका नाम? आपके पास क्या क्या कागज था? मेरे पास टोटो का पेपर है, ड्राइविंग लाइसेंस है, सब कुछ है, गाड़ी का ब्लू बुक है, आरसी है, उसके बाद आपका नाम? कोई गाड़ी का नहीं, परमिट नहीं है, मेरा नाम परमिट तो मिल ही नहीं रहा ना। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, PVTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের NSB রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট, তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, NSB রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666। हजारों भक्तों ने रस्सी खींचकर पीतल के रथ को नए महल से पुराने महल तक खींचा और चारों रथ खींचने वाले भक्तों का उत्साह देखते ही बन रहा था। मालूम हो कि रानीगंज के इस प्राचीन पीतल के रथ मेले को देखने के लिए दूर दूर से लोग जुटते हैं। इस रथ मेले के संबंध में ज्ञात है कि पीतल का ये रथ 99 वर्ष में प्रवेश किया। प्राचीन काल में सियारसोल राज परिवार के इस रथ के बारे में जो कहानियां सामने आती है वह यह है कि 1925 तक पुरी के जगन्नाथ देव के रथ की तर्ज पर बनाया गया एक लकड़ी का रथ पुराने महल से नए महल में ले जाया जाता था। बाद में उत्सव के बाद रथ को शाही परिवार के एक हॉल में रखा जाता था। बाद में सियारसोल शाही परिवार का वह रथ किसी कारण से जल गया था, जिसके बाद सियारसोल के शाही परिवार के सदस्य प्रथमनाथ माल्या ने कोलकाता के चितपुर के प्रसाद चंद्र दास से पीतल का रथ बनवाया, जिस रथ के चारों रामायण महाभारत के विभिन्न देवी देवता लीला प्रसंग यानी कृष्ण लीला विभिन्न कथाएं चित्र रखे गए थे। लेकिन इस रथ के शीर्ष पर जगन्नाथ, बलराम, सुभद्रा शाही परिवार के कुल देवता दामोदर चंद्र जी होते हैं। पहले इस रथ को पुराने महल से नए महल में ले जाया जाता था, लेकिन पिछले कुछ सालों से इस विशाल रथ को नए महल से पुराने महल में लाने का सिलसिला शुरू हो गया है। मुख्य रूप से रखरखाव के लिए और ये सुनिश्चित करने के लिए कि रथ के अंदर की कीमती मूर्तियां चोरी ना हो, रथ को वर्षों तक नए महल के सामने खुले आसमान के नीचे कड़ी निगरानी में रखा जाता है। पुरी की जगन्नाथ देव रथ यात्रा के समय से ही यहाँ भी इस रथ यात्रा का आयोजन किया जाता है और इस रथ यात्रा उत्सव को देखते हुए मेला लगता है, जहाँ प्राचीन काल के खेती के लिए आवश्यक सभी सामग्रियाँ हर साल इस रथ मेले में नियमित रूप से मिलती है। और इसके साथ ही इस मेले में विभिन्न आधुनिक वस्तुएं, महिलाओं के विभिन्न कॉस्मेटिक और सजावटी सामान सहित विभिन्न पेड़ पौधे और अचार की दुकान भी लोगों का ध्यान आकर्षित करती है। और इन सब के साथ ही मेरी गोराउंड समेत विभिन्न फूड स्टॉल खाने के शौकीनों को आकर्षित करता है। मालूम हो कि ये मेला 8 दिनों तक चलेगा। इस बार भी इस रथ मेले में श्रद्धालुओं का सैलाब उमड़ पड़ा। इस दिन हजारों भक्तों ने रथ की रस्सी खींची और पीतल के रथ को काफी दूर तक ले गए। वहीं इन सभी मुद्दों पर नजर रखने के लिए पुलिस प्रशासन ने मेला परिसर की कड़ी निगरानी की है।
रथ मेले में रथ की रस्सी खींचने में सक्षम होने से प्रशंसक स्वाभाविक रूप से खुश है। साथ ही मौजूद हमारे संवाददाता ने खबर की विस्तृत जानकारी ली। বাঙালি 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে একটি অন্যতম হলো রথযাত্রা উৎসব। সেই শুধু উড়িষ্যা মাহেশ এবং ইস্কনের রথযাত্রার সাথে সাথে আপনাদেরকে সরাসরি আমরা নিয়ে চলে এসেছি কয়লাঞ্চল, খনি অঞ্চল, শিল্পাঞ্চলের রথযাত্রা উৎসব। হ্যাঁ, আপনারা সবাই জানেন এবং অতি পরিচিত সেই প্রায় 150 বছরের সুপ্রসিদ্ধ প্রাচীন রথযাত্রার উৎসব, যেটি আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। সেটি হচ্ছে রানীগঞ্জের সিয়ারসোল এরিয়ার রথযাত্রা। আর কিছুক্ষণের মধ্যেই রথে টান পড়বে নতুন রাজবাড়িতে। এখন পুজো অর্চনা এইমাত্র শেষ হয়েছে এবং পুজো অর্চনার পর এই রথটি যেখানে দাঁড়িয়ে আছে, প্রায় 110 বছরের পুরনো এই রথ, যেখানে জগৎরাম, বলরাম, সুভদ্রাকে এখানে নিয়ে আসা হবে রথের মাধ্যমে। তারপর রথে পড়বে টান। রথে টান পড়ার সাথে সাথে নতুন রাজবাড়ি থেকে পুরনো রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। পুরো শিল্পাঞ্চল এবং শিল্পাঞ্চল এবং কয়লাঞ্চল জুড়ে রথ উৎসবকে ঘিরে এক বিশাল আবেগ দেখা যাচ্ছে মানুষের মধ্যে। কাতারে কাতারে মানুষের ভিড়। শহরতলির বিভিন্ন প্রান্ত থেকে এই রথটি যেখানে এখন দাঁড়িয়ে রয়েছে, সেখানে পুজো অর্চনা সকাল থেকে শুরু হয়ে গিয়েছে। এবং আপনাদেরকে জানাই, পুলিশ প্রশাসন এবং ট্রাফিক গার্ডের তরফ থেকে এই যে রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে যে ভিড়ের সমাগম এখানে হয়েছে, সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে রানীগঞ্জ প্রশাসনের দ্বারা এবং সিয়ারসোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের দ্বারা এখানে মাইকিং অনবরত করা হচ্ছে। এবং আমি আমার সহযোগীকে সরাসরি দেখাতে বলবো সেই রথযাত্রার দৃশ্য। রথযাত্রার দৃশ্য আপনারা সরাসরি দেখছেন। রথযাত্রা উৎসব সম্পর্কে মানুষের মনে যে আবেগ রয়েছে, সে আবেগ আপনারা দেখছেন মানুষ কত এখানে আনন্দ করছে। ছোট থেকে শুরু করে মধ্যমবর্গ বয়সী শুরু করে এজেন্ট মহিলা পুরুষরা শুরু করে সবাই আজ রথযাত্রা উৎসবে মগ্ন। আসুন আমি সরাসরি আপনাদেরকে জানাই, সিয়ারসোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের যারা সদস্য, তারা আজকে আমাদের কি জানাচ্ছে 150 বছরের পুরনো সিয়ারসোলের এই রথযাত্রা সম্বন্ধে। আচ্ছা, প্রায় 150 বছরের সুপ্রসিদ্ধ ঐতিহ্যবাহী রথযাত্রার দড়িতে টান সিয়ারসোলে এখন শুরু হয়ে গেল। এই রথযাত্রায় যে বিশাল উৎসব, এই উৎসব সম্বন্ধে কি জানাবেন শহরবাসীকে? দেখুন, সিয়ারসোলের এই রথমেলা রানীগঞ্জ কয়লা খনি অঞ্চলের অন্যতম বৃহৎ মেলা এই রথমেলা। এই মেলা আমরা সিয়ারসোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন, আমাদের ক্লাব রয়েছে, সেই ক্লাবের পক্ষ থেকে আমরা এটা পরিচালনা করে থাকি। সুষ্ঠুভাবে এই দোকানদাররা যারা বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে, যারা ঝাড়খণ্ড থেকে এসছেন, কেউ ডায়মন্ড হারবার, বিভিন্ন জায়গা, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত এবং অন্য রাজ্য থেকেও এসেছেন, সেই সব দোকানদাররা যারা সুষ্ঠুভাবে, আগে মেলা কমিটি ছিল না, আমরা মেলা কমিটি আজকে প্রায় 25 থেকে 30 বছর আমরা এই মেলা কমিটি গঠন করেছি এবং এই মেলা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই জন্য আমরা স্টলগুলোকে প্রায় 1 মাস যাবৎ এদেরকে কিভাবে সুষ্ঠুভাবে বসানো যায়। ঠাকুর যেরকম 150 বছর উপর, যেরকম ঠাকুর এখান থেকে যাচ্ছেন, আবার ওখান থেকে আবার 15 তারিখে 8 দিন পরে আবার ঠাকুর ওখান থেকে রথে চেপে আবার আসবেন। এটা হলো সোজা রথ। তারপরে 15 তারিখে হচ্ছে 8 দিন পর উল্টো রথ, যেটা পড়বে 15 তারিখে সোমবার, নেক্সট মানডে। আর সেটা হয় ইউজুয়ালি ওই দুপুরে 2-2:30 পর। স্যার, পিতলের রথ আমার মনে হয় গোটা ভারতবর্ষ, কেন গোটা ভারতবর্ষ একটাও এরকম পিতলের রথ এত হেভি, এত ভারী। এর একটা কারণ আছে, সেই জন্য ব্যাপারটা বলি যে আগে যেরকম সব জায়গায় কাঠের রথ, সেরকম কাঠের রথ ছিল, কিন্তু আনফর্চুনেটলি রথটা হয়তো আগুন লেগে যায় একটু, যে কারণেই হোক, ইলেকট্রিক থেকে কিছু বা। এটা আমার জন্ম থেকে এখানে এই রথযাত্রার চলছে এবং আমরা দেখে আসছি। আজকে রাজবাড়ির প্রাঙ্গণ থেকে জগন্নাথ দেবের পূজা অর্চনার মধ্য দিয়ে আজকে রথযাত্রার সূচনা রানীগঞ্জে হলো এবং বহু ধর্মের মানুষ এবং বহু ভক্তদের ভিড়ের সমাগমের মধ্য দিয়ে এই রথযাত্রা সফল হয়েছে। এবং এখানে আগেকার মানুষদের আমি
অভিনন্দন জানাবো যে সকল ধর্মের মানুষ যেভাবে আজকে সম্প্রীতি রক্ষা করে যেভাবে প্রায় 150 বছরের পুরনো ঐতিহ্যবাহী রথে আপনি আজকে দড়ির টানে হাঁটলেন, কীরকম কী অনুভব হলো যদি একটু শহরবাসীকে জানান? দেখুন, এইরকম একটা অনুভূতি খুব কম মানুষের হয়ে থাকে, যারা এখানে আসে তাদেরই সম্ভব। এবং দীর্ঘদিন ধরে আমি এখানে থাকি, কিন্তু এখানে আসার সুযোগ এর আগে আমি হয়নি। তাই প্রথম আমি শিয়ারশোলের এই রথযাত্রাতে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। কারণ এখানে আমি যে দেখলাম মানুষের উন্মাদনা এবং ভক্তরা যেভাবে আজকে রথযাত্রায়। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। जामुड़िया विधानसभा क्षेत्र अंतर्गत ब्लॉक 2 स्थित पड़ासिया अंचल तृणमूल कांग्रेस अध्यक्ष सह जामुड़िया पंचायत समिति के कर्माध्यक्ष उदीप सिंह सह अन्य क्षेत्र तृणमूल कांग्रेस कार्यकर्ताओं पर गिरी गाज। वहीं उदीप सिंह ने जामुड़िया पुलिस पर झूठे मामले में फंसाने एवं तृणमूल कांग्रेस के उच्च नेतृत्व को घटना की खबर देने के बाद भी कोई कार्रवाई नहीं करने के खिलाफ पंचायत प्रधान सह सभी निर्वाचित प्रतिनिधियों ने सामूहिक रूप से त्यागपत्र देने की धमकी दिया है। रविवार को उदीप सिंह के नेतृत्व में पड़ासिया तृणमूल कांग्रेस अंचल कार्यालय में एक संवाददाता सम्मेलन का आयोजन कर यह जानकारी दिया गया। इस संवाददाता सम्मेलन में जामुड़िया पंचायत समिति के कर्माध्यक्ष उदीप सिंह, पड़ासिया ग्राम पंचायत के प्रधान नीता घोष, उप प्रधान चाइना बावरी, पंचायत सदस्य प्रियंका बावरी, नीता बावरी एवं समिति के सदस्य बादुली सोरेन उपस्थित थे। बांग्लादेश সবাইকে নমস্কার। সর্বপ্রথমে আমি আজকে রথযাত্রা সবাইকে এই রথযাত্রায় গরিব অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। আজকে আমরা এই প্রেস মিটে এই জায়গায় আমাদের এই অঞ্চল অফিসে উপস্থিত হয়েছি। আমি নিজেই উদীপ সিং, এই অঞ্চলের অঞ্চল সভাপতি। আমার সাথে রয়েছেন দাদিকে আমার এই গ্রাম পঞ্চায়েতের পড়াশিয়া গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান মহাশয়া, আমার উপপ্রধান মহাশয়া, আমার গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রিয়াঙ্কা মণ্ডল, সন্তোষ বাওয়ারি, বিনোদ ভূঁইয়া এবং পঞ্চায়েত সমিতির সদস্য উনিও রয়েছেন এবং আমিও একজন পঞ্চায়েত সমিতির সদস্য সহ জামুড়িয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের দায়িত্বে আছি। আজকে আপনাদেরকে ডাকার উদ্দেশ্য, আমাদের কিছু অভিযোগ আছে, আমরা আপনাদেরকে ডেকে আমরা কিছু বলতে চাইছি, কিছু বার্তা যেটা হয়তো আমাদের উচ্চ নেতৃত্বের কাছে পৌঁছচ্ছে না, যে আমাদের উপরে কিভাবে পুলিশ প্রশাসন কিংবা সরাসরি যদি আমি বলি ওসি জামুড়িয়া রাজশেখর মুখার্জির অত্যাচার আমাদের উপরে চলছে। আপনাদেরকে জানিয়ে রাখি, কিছুদিন আগে আপনারা জানবেন যে আমি বলছি 28 তারিখে 28/6/2024 একটা কোথায় থেকে একটা ছাই আমাদের এই জনবহুল এলাকা হয়ে ক্রস করে পড়াশিয়া, এখানে ম্যাগজিন আছে, ইসিএলের ম্যাগজিন, ওই ম্যাগজিনের কাছে জনবহুল এলাকা, জনবসতি আছে, ওখানে প্রচুর লোক বসবাস করে এবং যে গাড়িগুলো আসে ওই ছাইটা কি আছে, একটা কি পিওবি কি বলছে, আমি কেমিক্যাল ডাস্ট না কি আছে আমি খুব ভালো করে জানি না, ও আসছে। এখানকার যেহেতু আমি জনপ্রতিনিধি, আমার প্রধান, উপপ্রধান এবং জনগণরা যেটা বলবে আমাকে শুনতে হবে, আমাকে দেখতে হবে, তাই ওই ছাই নিয়ে অত ডাস্ট উঠছে। আপনি দেখবেন এই কনজাস্টেড এলাকা যে হয়ে আসছে গাড়িটা যাচ্ছে, ওদের কোনো কিন্তু তিরপল বাঁধা হয়নি, কোনো কিন্তু জল দেওয়া হচ্ছিল না, এমনি যা ইচ্ছা করছে তাইভাবে নিয়ে যাচ্ছে, এমন হু হু করে গাড়ি যাচ্ছে। দেখাচ্ছে এই মামলা ওনার কাছে পৌঁছেও গেছে, ঠিক আছে, ডিফামেশনের মামলা, মানহানির মামলা আমি অলরেডি করেছি। আমাকে প্রমাণিত করুক যে আমি কোথায়, আমার সঙ্গে কি দেখা হয়েছে, কোথাও আমার সঙ্গে আজ অবধি কি কথা হয়েছে, লোকটাকে আজ অবধি আমি জানিও না, এই কোথায় ওর না আমি কিচ্ছু জানি না, আমার সঙ্গে কোনোদিন কথা হয়নি, দেখাও হয়নি, এই হয়েছে একটা কথা। এরপরে আমি শুনেছি যে এজেন্ট এখানে পড়াশিয়া গ্রুপ অফ মাইন্স, ও আমার বিরুদ্ধে নাকি মামলা করেছে, এবার অভিযোগ করেছে। আমি এজেন্ট পড়াশিয়া গ্রুপ অফ মাইন্সকে সোমবারে ওর বিরুদ্ধেই আমি মামলা করব, আমি এজেন্টকেও ছাড়বো না, যেহেতু এটা মিথ্যা মামলা, মিথ্যা বললেও কাউকে আমি ছাড়তে নারাজ, যেহেতু আমার ব্যক্তিগত আমার কেরিয়ার কিংবা ব্যক্তিগতভাবে আমার সম্মানে আঘাত পৌঁছলে আমি কেন কাউকে ছেড়ে কথা বলব, যে জিনিসে আমি নাই
সেই জিনিসটা যদি আমাকে কেউ অভিযোগ করে সেটা কী করে মেনে নেব? কথা হচ্ছে যদি আমি অপরাধ করে থাকি, যদি আমার কোনো ভুল হয়ে থাকে, আমার গলায় দড়ি দিয়ে টেঙে দেওয়া হোক, আমি মেনে নেব। আমি যদি কোনো কিছু না করে থাকি, আমাকে কেউ যদি মিথ্যা কথা কিংবা মিথ্যা অভিযোগে যদি কেউ জড়ায়, আমি তাহলে এই দলের, এই পার্টির, এই আমার ব্লকের সিনিয়র নেতা হিসাবে থাকা আমার কোনো মূল্য নেই, আমার কোনো দাম নাই, যদি দল এই বিষয়টা না দেখে। এরপরে যখন আমি আজকে এটা বাধ্য কেন হলাম, আমি এই একটা অভিযোগ করেছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে। এই অভিযোগ আছে আমার মাস পিটিশন, আমিও নয়, একটা মাস পিটিশন হয়েছে, সবাই সই করে আমরা দিয়েছি। এই মাস পিটিশনটা অলরেডি আমরা পাঠিয়েছি, ডিএম সাহেবকে দিয়েছি, আমরা পলিউশন কন্ট্রোল বোর্ডকে দিয়েছি, আমরা সিএমডিকেও দিয়েছি, আমি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালকেও দিয়েছি, ওয়েস্ট বেঙ্গল পিসি পলিউশন কন্ট্রোলকেও পাঠিয়েছি, এর বিরুদ্ধে যাতে এই মরণ ছাইটা যেন না দেওয়া হয়। এরপরে আমি লিখিতভাবে আমাদের দলের যে আমার বিরুদ্ধে ওসি জামুরিয়ায় মিথ্যা মামলা করলো কেন, আমি আমার তরফ থেকে লিখিতভাবে আমার এমএলএ সাহেব মাননীয় শ্রী হরিরাম সিং জিকে একটা লেটার দিই, ওনার সঙ্গে আমার কথা হয় ফোনে এবং তার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি পাঠাই। এই লেটারটা আমি আমার জেলা সভাপতি এবং পান্ডেশ্বর বিধানসভার বিধায়ক, সম্মানীয় বিধায়ক নরেন্দ্র চক্রবর্তীকে আমি হোয়াটসঅ্যাপে পাঠাই, ওনার পিএকেও আমি হোয়াটসঅ্যাপে দিয়েছি এবং আমার ব্লকের যে ব্লক প্রেসিডেন্ট ওনাকেও আমি দিয়েছি যে আমার উপর বা আমার যে ইনোসেন্ট যে লোক, নিরীহ যে লোক, তার উপর কেন এই মিথ্যা মামলাটা করা হয়েছে। এই নিয়ে আমার যুদ্ধটা চলছে এবং আগামী দিন আপনাদেরকে বলে রাখি, আগামীকাল আমরা এর বিচার চেয়ে আমরা আমাদের জামুরিয়া ব্লক 2 এর কার্যালয়ের পাশে আমরা কাল থেকে আমাদের যতজন পঞ্চায়েত সমিতি থেকে নিয়ে, আমার গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান থেকে নিয়ে, গ্রাম পঞ্চায়েতের সদস্য থেকে নিয়ে, আমার অঞ্চল সভাপতি থেকে নিয়ে, আমার ভাইস প্রেসিডেন্ট থেকে নিয়ে, যত অঞ্চল কমিটির মেম্বার, ইউ কমিটির মেম্বার, মহিলা অঞ্চল সভাপতি যতজন আছে, আমরা ওইখানে কাল থেকে ধারণা দেব এবং ধারণা দিয়ে আমরা বিচার চাইব যে আজকের এই আমাদের সরকারের আমলে পুলিশ আমাদের উপর মিথ্যা মামলা করে আমাদের লোককে তুলে জেলে কেন ঢুকাবে। আমরা যদি ভুল করে থাকি নিশ্চয়ই তারপরে শাস্তি পাবো, কিন্তু অন্যায়ভাবে এই ভুল কেস করে, ভুয়ো কেস করে, মিথ্যা মামলা করে আমাদেরকে কেন ফাঁসানো হবে, এর বিচার আমরা দলের কাছে চাইছি। এবং আগামীকাল আমরা আমাদের জামুরিয়া ব্লক 2 তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আমরা কালকে ধর্ণা দেব। সেখানে যদি আমাদের বিচার যদি আমাদের এই মিথ্যা মামলা নিয়ে কিছু যদি কথা না হয়, আমাদের ওই যে ওসির বিরুদ্ধে যদি আমাদের দল কোনো ব্যবস্থা যদি না নেয়, তাহলে আমরা আমাদের দলের কাছে আমরা যতজন আছি জনপ্রতিনিধি সবাই একসঙ্গে পদত্যাগ করে দেবো এবং যারা দলের দায়িত্ব আছে সবাই পদত্যাগ করে দেবো। এবং আমরা দলের কাছে অনুরোধ করব যে ওসি জামুরিয়াই এখানকার দলের চালাক, ওসি জামুরিয়াকে পূর্ত কর্মদক্ষ করে দেওয়া হোক, ওনাকেই এখানকার কি বলা যে অঞ্চল সভাপতি এবং প্রধান উপপ্রধান বানিয়ে দেওয়া হোক। কারণ যখন দলকে আমাদের মতন লোক, একটা সিনিয়র লোক যখন দেখবেন, দলের যখনই ইলেকশন আসে সব বড় দায়িত্ব কিন্তু আপনারা সবাই জানেন কি আমার ঘাড়েই থাকে। ইলেকশনের যত ডকুমেন্টারি প্রসেস কিংবা অফিসিয়ালি কাজ যত থাকে সব একাই কিন্তু আমি ঘাড়ে নিই। এই করা সত্ত্বেও দলের অত কাজ করার পরেও যদি আমাদেরকে মিথ্যে মামলায় ফাঁসায়, তাহলে কিন্তু এটা মেনে নেওয়া যাচ্ছে না। এটা খুবই ধিক্কার জানাচ্ছি। এবং কারা এই করতে জড়িত আছে, ওসি জামুরিয়ার ওই ছাইয়ের বিরুদ্ধে কী ইন্টারেস্ট আছে ওনাকে খুলে বলা দরকার। এবং আমি কোথায় অপরাধ করেছি, আমাকে কোথায় উনি পেয়েছেন যে আমি এই কাজে যুক্ত আছি, যে আমার বিরুদ্ধে উইদাউট ইনকোয়ারি করে আমার মামলা করলেন। এবং আমাদের লোককে একটা বললাম তো এখানে বসে আছে সীতারাম ভূঁইয়া, দাউদ মিয়া, ওরা বয়স্ক লোক, ওরা আজকে 85 বছর বয়স, ওরা ওখানে কি গিয়েছিল, ওরা ওদের সঙ্গে কোনো লেনা দেনা নেই, তাদেরকে এই মিথ্যা মামলা কেন ফাঁসানো হচ্ছে, এই নিয়ে আজকে আমাদের অভিযোগ। এবং আমরা আগামী দিন বসে থাকবো না। প্রয়োজনে যদি দলকে আমরা ভালো যদি দলের জন্য না হয়, তাহলে আমরা দল থেকে সত্য ঘটনা। 28 তারিখে যে ঝামেলাটা হয়েছিল, যেভাবে উদিত সিং আমার গাড়ির ড্রাইভারদের সাথে যেভাবে মারধর শুরু করেছিল, যদি জামুরিয়া থানা এবং নিউকেদা ফাঁড়ি এই পুলিশ যদি আমাদেরকে সহযোগিতা না করতো, তাহলে জানি না সেদিন একটা কী ঘটনা ঘটতো। ড্রাইভারদেরকে মেলে ওই খাদানে ফেলে দিত।
এরকম একটা ঘটনা। এটা সত্যি, এটা আমরা সর্বই সত্যি। আর যে 5,000 টাকার যে কথাটা, সেটা আমি উদীপ সিংকে আগে চিনতাম না। আমি ট্রাকে চেপেছিলাম, গিয়েছিলাম, ড্রাইভাররা ভয় পাচ্ছিল যেতে, যার জন্য আমি গিয়েছিলাম। ওনার সাথে ব্যক্তিগত কথা বললাম যে দাদা আপনি কেন এটা বন্ধ করছেন, এটা লিগেলি, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের মাল, এটা কোনো কেমিক্যাল নয়, এটা কোনো ছাই নয়, আপনি মিথ্যা বলছেন, তাহলে কেন আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের মালটাকে আটকাচ্ছেন? তখন উনি বললেন যে পার ট্রাক তোমাকে 5,000 টাকা করে লাগবে, তোমার কোম্পানিকে বলে দাও, তবে গাড়ি চলবে, নাহলে চলবে না। কিন্তু উদীপ সিং তো বলছে যে এটা পুরোপুরি মিথ্যা, যার জন্য আপনার বিরুদ্ধে মানহানির মামলাও করেছে। করতে পারে, আমি তো মামলা করব। উনি যে বলেছেন কেমিক্যাল ডাস্ট, আপনারা গিয়ে দেখুন না, ওটা কেমিক্যাল না ডাস্ট, তাহলে কী জন্য বন্ধ করছে উনি সিং? যদি আমি যদি মিথ্যাই বলেছি ওকে, তাহলে ওর বন্ধ করার রিজনটা আমাকে বলে দিন একটু, কেন বন্ধ করতে বলছিলাম যে হ্যাঁ যে উনি পুলিশকে আমি চাপ দেবো আমাদেরকে, আমরাই তো পুলিশকে অভিযোগ জানিয়েছি। আমরা অভিযোগ জানার পর পুলিশ, সেদিনকে আপনাকে কি বলছি, সেদিন যদি পুলিশ না আসতো তাহলে হয়তো আমার 2-1টা ড্রাইভার আমাদের বডিগুলো হয়তো পড়ে থাকতো। যেভাবে উদীপ সিং ক্রিমিনালের মতো আমাদেরকে, মানে কী বলবো, যেভাবে আক্রমণ করেছিল, পুলিশ আমাদেরকে সেখান থেকে কোনোরকম ফিরিয়ে নিয়ে এসছে, কোনোরকম বেঁচে এসছি। উদীপ সিং অভিযোগ করছে স্থানীয় প্রতিরোধ করছে। না, উদীপ সিং নিজে আমার ড্রাইভারের গায়ে হাত দিয়েছে, মিথ্যা কথা বলছি না, ওটা প্রতিবাদ করছে স্থানীয় লোকগুলো। আমার ড্রাইভারের গায়ে হাত কে দিয়েছে সেটা বলো, উদীপ সিং নিজে ড্রাইভারের গায়ে হাত দিয়েছে। আপনি অভিযোগ করছেন প্রায় 15 জন, অল্প বিস্তরে কাউকে চড়, কাউকে থাপড়, কাউকে গলা ধরে হিচড়ি এসব করেছে। আর উনি যদি 5,000 টাকা যদি তোলাই না চায়, তাহলে গাড়িটা কী জন্য বন্ধ করছে? আপনার রিজনটা বুঝুন। ওর টাকাটাই হচ্ছে রিজেন, টাকা দিয়ে দিলে এখন গাড়ি ছেড়ে দেবে। এইভাবে যদি ডিস্টার্ব হতে থাকে অসম্ভব, আমরা এইভাবে ব্যবসা করতে পারবো না। আমরা তাহলে আমাদেরকে এই পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যেতে হবে। এখন কি প্ল্যান চালু আছে না? না, প্ল্যান পুরোপুরি কাজ বন্ধ আছে। ভয়ে আমরা, ওনার ভয়ে, উদীপ সিংয়ের ভয়ে আমার প্ল্যান্টের কোনো ড্রাইভার আসছে না, কেউ কাজ করতে চাইছে না, এবং আমি নিজেও আতঙ্কে আছি। যে কোনো সময় ওনার মতো ব্যক্তি হামলা করতে পারে। উনি বিরাট বড় একটা মাফিয়া। কত ক্ষতি হচ্ছে আপনার? অনেক ক্ষতি। পার ডে আমাদের যে কোয়ান্টিটি আছে তাতে আমাদের মোটামুটি 5 থেকে 6 লাখ টাকা পার ডে ক্ষতি। কি করবেন এবার? কি করবো, দেখা যাক কি হয়, আমরা, আমাদের আস্থা আছে, পুলিশ প্রশাসনের উপর আমাদের ভরসা আছে, আমাদের সরকারের উপর আমাদের ভরসা আছে, আমাদের মুখ্যমন্ত্রীর উপর আমাদের ভরসা আছে। যদি সঠিক সমাধান না হয় সেক্ষেত্রে কি অন্য রাজ্যে যাওয়ার কথা ভাববেন? সেটাই হয়তো কোম্পানি, সেটা উপর মহল চিন্তা করবে যে কী করবে, বাধ্য হলে তাই হবে। আপনার নাম পরিচয়? আমার নাম অসীম চক্রবর্তী, আমার বাড়ি হচ্ছে পাণ্ডবেশ্বর। এখন উদ্দীপকে সিদ্ধান্ত নিতে হবে, সে মাথা উঁচু করে বাঁচবে না আত্মসমর্পণ করবে। যদি মাথা উঁচু করে বাঁচতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসে থেকে মাথা উঁচু করে বাঁচা যাবে না। তৃণমূল কংগ্রেসের থেকে যদি কেউ মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করে, তার বিরুদ্ধে একটা কেন 50টা মামলা হতে পারে। আর যদি এই সাহস দেখাতে পারে যে না আমি স্বাধীনভাবে থাকবো, তাহলে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিতে হবে, সিদ্ধান্ত ওকে নিতে হবে, ও কী চাইছে। জামুরিয়াতে দেখা যাচ্ছে এমএলএ তৃণমূলের, সাংসদ তৃণমূলের, তারপরেই এই অবস্থা। দেখুন, আমি আগেও বলেছি, ওনারা স্বীকার করেন না, জামুরিয়ার লোকেরা চালায় না। জামুরিয়ার রিমোট কন্ট্রোল ব্যাটারি সব আসানসোলে আছে, তো আসানসোল থেকে রিমোট কন্ট্রোলে জামুরিয়াকে পরিচালনা করা হয়। কী করবে, এটা জামুরিয়ার মানুষের দুর্ভাগ্য, আর কিছু করার তো নেই, তারা ফেস করতে হবে। পঞ্চায়েত সদস্য থেকে সমস্ত তারা যত বোর্ড আছে, সব মেম্বার আছে, সব পদত্যাগ করে দেবে। না, সেটা ওদের ব্যাপার, কি করবে না করবে। আমার মনে হয় না তৃণমূল কংগ্রেসের নেতারা যখন 1-2 ডাকবে, পিঠে হাত বুলিয়ে দেবে, আবার সব ঠিক হয়ে যাবে। ওরা এত সাহস দেখাতে পারবে না। আর যদি সাহস দেখাতে পারে তাহলে আমরা আছি পাশে। উদীপ সিংয়ের বিরুদ্ধেও এফআইআর হয়েছে। না, এফআইআর তো সবার বিরুদ্ধে হতে পারে। এখানে এফআইআর তো লোহা চোর, কয়লা চোর, বালি চোর বাদে সবার বিরুদ্ধে, যত এর যারাই প্রতিবাদ করবে তাদের বিরুদ্ধে এফআইআর হবে। শুধু লোহা চোরের বিরুদ্ধে এফআইআর হবে না, কয়লা চোরের বিরুদ্ধে এফআইআর হবে না, বালি চোরের বিরুদ্ধে এফআইআর হবে না, যারা নদী চুরি করে নিচ্ছে তাদের বিরুদ্ধে এফআইআর হবে না, যারা ইলিগাল কনস্ট্রাকশন করছে তাদের বিরুদ্ধে এফআইআর হবে না, যারা অন্যায়ের প্রতিবাদ করবে তাদের বিরুদ্ধে এফআইআর হবে। এটা নতুন কি আছে? না, গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূল তো ওই তৃণমূল নেই। আর যে তৃণমূল কংগ্রেস সমাজ পরিবর্তনের স্বপ্ন নিয়ে যে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল, সিপিএমের যে অপকর্ম, সে অপকর্ম যেখানে থাকবে, সে অপকর্ম থেকে সমাজকে মুক্তি দেবে, এই চিন্তা ভাবনা নিয়ে যে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল, সে তৃণমূল কংগ্রেস তো নেই এখন। এখন তো আগে ছিল যে সিপিএমের সময় ছিল যে সমাজ বিরোধীরা নেতাদের আন্ডারে থাকতো। এখন তৃণমূল কংগ্রেসে নতুন যে তৃণমূল কংগ্রেস, এখানে সমাজ বিরোধীরাই নেতা হয়ে গেছে। তো এই যা যেমন দেবা সেমন দেবী, কী করবে, কিছু করার নেই।
উদীপ সিং এর অভিযোগ, সিদ্ধান্ত নিতে হবে যে ও এবার কি করতে চাইছে। এটা তো চলবে, তৃণমূল কংগ্রেসে এটা চলবে। তৃণমূল কংগ্রেসে যদি স্বাধীনভাবে কেউ বলার চেষ্টা করে, অন্যায়ের প্রতিবাদ করে, তার বিরুদ্ধে মামলা হবে। এবার ওকে সিদ্ধান্ত নিতে হবে যে সে অন্যায় বরদাস্ত করে আবার চুপচাপ তাদের সঙ্গে মাথা নিচু করে থাকবে, না এখন যে কথা বলেছে সে সাহস দেখাতে পারবে যে না ঠিক আছে যাই হয়ে যাক না কেন আমি অন্যায়ের সঙ্গে আপোষ করব না। এটা তো ওকে ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে হবে না, এটা তো আমরা বাইরে থেকে বলে দিতে পারি না। जामुड़िया से दिलीप साव की रिपोर्ट, PVTV न्यूज़।